হ্যালো কমরেডস, আপনাদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। নতুন বছরের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আসলে আমার এই প্রথম ভিডিও শুরু। আশা করছি এখন থেকে যে কোনো টপিকের উপর, বিশেষ করে আমি একটা রাজনৈতিক পরিবার বিলং করি, যদিও গত প্রায় বছর দশেক হবে আমি কোনো ফিজিক্যালি কোনো হ্যাঁ, বছর দশেক তো হবেই ফিজিক্যালি মাঠে ময়দানে অংশগ্রহণ করি না। তবে আমি রাজনৈতিক আলোচনা এবং টক শো মোটামুটি সবই দেখি। আসলে রক্তের মধ্যে রাজনীতিটা ঢুকে গেছে তো, কিন্তু আসলে বর্তমানে আর রাজনৈতিক যেই গতানুগতিক ধারা, এই ধারার সাথে ঠিক কেন জানি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি আসলে এই ভিডিওটি অনেকদিন থেকেই মানে আমার পেজে আমি ক্রমশ রাজনৈতিক ভিডিও নিজের ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি সেই সব নিয়ে চেষ্টা করব প্রতিদিনই আলোচনা। এটা আমি চিন্তা করছি অনেক আগ থেকে, কিন্তু আসলে বাস্তবতার জন্য হয়ে উঠছে না। ডেডিকেশনের একটা ব্যাপার আছে, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে। এই কথাটা আমি বিশ্বাস করি, কিন্তু এখানে একটা কথা আছে। কথা হচ্ছে যে আসলে ফেক কোনো জিনিস মানে আমি ঠিক অ্যাকসেপ্ট করতে পারি না শেষ পর্যন্ত। কারণ হচ্ছে আমার নেতা আমাকে এটা শিখায়নি, এবং সেও কোনো সময় এক্সপোজ করতে চাইতো না নিজেকে। ইভেন যে রাজনীতি আমি ধারণ করি, পিছে দেখছেন একটা সাইন, সেই রাজনৈতিক অঙ্গনেও আমি যোগাযোগ রাখি না। কারণ হচ্ছে আমারও নিজের একটা অ্যাজাম্পশনে আমি এতটুকু বুঝেছি যে যেই জাতি কিনা, মানে আমি বামপন্থীদের কথা বলছি আর কি, আর যেসব বুর্জুয়া দল, এদের তো আর এদের নিয়ে খুব একটা আলোচনা করার মতো আমি কিছু দেখি না। কারণ আমি এদের সবাইকে কাছ থেকে দেখেছি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আমি মোটামুটি কাছ থেকে দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্রায়নের কথা আমরা বলি, কিন্তু আমরা সেই ব্যাপারে আমাদের ভূমিকাটা কেন জানি একটা মেয়ে কি হয়। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, যদি দেশপ্রেমিক জনগণতান্ত্রিক কোন নেতৃত্ব মানুষের, অর্থাৎ এদেশের ম্যাক্সিমাম শ্রেণী যে স্টেজে অবস্থিত, সেটা হচ্ছে, আমি মনে করি একান্ত আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে চরম দারিদ্র সীমার নিচে অধিকাংশ মানুষ। আমি চরম দারিদ্র সীমা বলছি এই কারণেই যে আমি ইউরোপ আমেরিকার দারিদ্র সীমার সাথে তুলনা করেই বলছি, এখনো মিনিমাম 60 to 70% লোক। কিন্তু এই জিনিসটা খুব দ্রুত বাংলাদেশকে খুব দ্রুত গণতন্ত্রায়ন করে, গণতন্ত্রকে পিওর ডেমোক্রেসি, পৃথিবীতে আসলে পিওর ডেমোক্রেসি বলতে কিছু আমি খুঁজে পাইনি, আমি জানি না আপনারা পেয়েছেন কিনা। তবে আমার দরকার হচ্ছে আমি আমার দেশকে এই বিশ্বের বুকে স্মরণীয়, বরণীয় এবং গ্রহণযোগ্য করে রেখে যেতে চাই। এবং এটা খুব সংক্ষিপ্ত সময়ে কিছু অবকাঠামোগত, কিছু কালচারাল, অর্থাৎ সংস্কৃতিগত খুব কয়েকটা স্টেপ নিলি দেশে গণতন্ত্র
অনেক উন্নত গণতন্ত্র আমরা দিতে পারি 5 থেকে 7 বছরের মধ্যে, এবং দেশের কৃষককে যথেষ্ট পরিমাণ লিমিটের লাস্ট বর্ডারে যদি কৃষক এবং উৎপাদন যারা কিনা মাঠে ময়দানে উৎপাদন করছে তাদেরকে নিয়ে যদি একটা স্কিম গঠন করা যায়, এদেশ থেকে অনেক কিছু রপ্তানি করা যায়। শুধু রপ্তানি, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশগুলো মাত্র 2-3টা কি 4টা জিনিস রপ্তানি করে সারা বিশ্বের ধনী দেশের কাতারে চলে গেছে, এবং বাংলাদেশে বহু জিনিস সৃষ্টিকর্তা প্রদত্ত। যাই হোক, আসলে আমার মনে হয় লেঙ্গি করে ফেলেছে। আমার 55 বছর বয়স এখন। আমার বাবাকে মেরে ফেলা হয়েছে 71 সালে। উনি শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ফজলুল হক ফেনী সরকারি কলেজের বায়োলজি হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন। ওনাকে 6টি গুলি করে তৎকালীন রাজাকার কমান্ডার ইলিয়াস হত্যা করে কলেজ থেকে ধরে নিয়ে, কিন্তু ওনার নামটা কোথাও নেই। যাই হোক, আরেকজন হচ্ছে আমার নানা, যে আমার একজন মডেল। তবে আমার নেতা কিন্তু কমরেড আব্দুর রউফ। আমার কমরেডরা বুঝেছেন যে আমি কোন আব্দুর রউফকে বলছি, যে আব্দুর রউফ ম্যাট্রিক পাস, ঢাকা রেলওয়েতে চাকরি করতেন, 3য় শ্রেণীর কর্মচারী। অথচ ডক্টর বদরুদ্দিন ওমর, ডক্টর হাসিবুর রহমান, ফয়জুল হক লালা এবং ফয়েজ আহমেদ মারা গিয়েছেন, তারপরে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তাদের শ্রেণীতে আমি বিবেচনা করি। এবং হয়তো তার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু অগাধ জ্ঞানের অধিকারী ছিল। তিনি একটা সাধারণ 100 টাকা 150 টাকা দামের গুলিস্তানের শার্ট পরে চলতেন, স্যান্ডেলটাও সেলাই করে পড়তেন। আমাদের পার্টির প্রত্যেকটা পার্টিতে আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে প্রত্যেকটা পার্টিতে 2 ধরনের চরিত্র থাকে। এক ধরনের চরিত্র এলিটদের প্রতিনিধিত্ব করে এবং এলিটদের সাথে তাল মিলিয়ে চলার কার্যক্রম গ্রহণ করে। আবার তারই বিরোধিতা করে তার চেয়েও হয়তো বুদ্ধিমান, তার চেয়েও ডেডিকেটেড তার দলের নেতৃত্ব। তিনি পোশাক বা বদ নেতৃত্বের ধার ধারতেন না। তার নাম কমরেড আব্দুর রউফ। অনেক লিখে গেছেন এবং ঢাকায় যারা বাম রাজনীতি করে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করে। যাই হোক, আসলে তার কাছে রাজনীতির হাতে খড়ি, এবং তার ওই যে বলে না যে টিচারের মতো ছাত্র হয়, আমিও আসলে এই আপোষ করতে পারলাম না, হুজুর করতে পারলাম না, হ্যাঁ করতে পারলাম না। আমি এই জন্য গর্ববোধ করি। নো নিড, কি দরকার? আপনি রিসার্চ করুন, আপনি কি সেটা আপনি জানলেই যথেষ্ট, এবং সেই জানাটা যদি আপনাকে প্রশান্তি দান করে তাহলে আমি মনে করি এনাফ। কারণ হচ্ছে আসলে আপনি কার জন্য ডেডিকেটেড হবেন, আপনি কার জন্য করবেন? রাজনীতিটাকে এমন বাণিজ্যিকীকরণ করা হয়েছে, বুঝেন না যে এই যে পলাতক হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, উনি পর্যন্ত বলেছেন যে ওনার বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক। আসলে মানে বড় আফসোস লাগে যে আসলে মানে এই সমাজটা গেল কোথায়, কেন এমন হলো?
কেন এমন হলো এটা যদি বুঝতে হয়, আমি আমার 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 মতামত আমি প্রকাশ করছি। এটা বুঝতে হলে সেই 100 বছর আগ থেকে শুরু করতে হবে। এই পর্যায়ে যে কালচারাল ডিমোরালাইজেশন হয়েছে প্রত্যেকটা জায়গায়, moral demoralization of morality, অপসংস্কৃতি, বুর্জুয়াদের উদ্ভাবিত অনেক কিছু আমরা কাজে লাগাতে পারি। অথচ দেখেন তোহা সাহেবদের আমলে কমরেড মোহাম্মদ তোয়াহা, বাংলাদেশের সাম্যবাদী দল এমএলএ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আপনারা মনে করবেন না যে ওই যে দিলীপ বড়ুয়া, দিলীপ দা সেই সেই সাম্যবাদী দল, হ্যাঁ সেটাকে সবাই চিনি, কিন্তু সাম্যবাদী দল, আমি আমার নেতার নেতৃত্বে সাম্যবাদী দল 99 সালে দ্বিধা বিভক্ত, 2 ভাগ হয়ে যায়। প্রচুর আন্তঃপার্টি লড়াইয়ের পরেও আমরা টিকতে পারলাম না দিলীপ গঙ্গের হাত থেকে। আর সমাজে তাদের গ্রহণযোগ্যতা, আমরা সংখ্যায় বেশি ছিলাম সেই সময় পার্টিতে। আমার যদ্দূর খেলা সে 99, তখন 11 জন আমরা একদিকে, আর দিলীপ দা তখন মাত্র 7 জন দিলীপ দার সাথে। যাই হোক, তারপরেও আমার নেতা অনেক কিছুর প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক কিছুর সাথে জড়িত, আমিও জড়িত। যেমন কমরেড বদরুদ্দিন ওমর সাহেবের নেতৃত্বে জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করা হয়েছিল। সেটা শুরু থেকে যতগুলি মিটিং হয়েছে, প্রায় মিটিং এ আমি ছিলাম। বামফ্রন্ট সম্ভবত 94 সালে গঠন করা হয়, 11 দলীয় ঐক্যজোট, সেটাতেও আমি ছিলাম। যদিও আমি ব্যাক বেঞ্চার, কারণ হচ্ছে অনেক বড় বড় নেতৃত্ব আমার সামনে বসে থাকতেন, মানে তাদের আমি কেমন জানি, আমি ওই যে বললাম না যে আমি একটু অন্তর্মুখী, সহজে কারোর সাথে মিশতে পারি না। আর তাছাড়া এখন ওই যে বক্তব্য ঝাঁঝালো অনেক কিছু, এগুলি মানে হলো না। হ্যাঁ, আমি ডিসকাশন করতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, হয়তো আমার ভুলও থাকতে পারে, জানার তো আর শেষ নেই, আর লিমিটেশন সবারই আছে জানার মধ্যে। তো যাই হোক, আমি 92 সাল থেকে রাজনীতিতে ওতপ্রোত ভাবে একটানা 18 সাল পর্যন্ত জড়িত ছিলাম, কিন্তু 18 সালের পরে টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম। কিন্তু ওই যে বললাম রক্তের রাজনীতি, ইনঅ্যাক্টিভ হলেও আমি অবজারভেশনে ছিলাম সবসময়। তবে আমি আশাহত, কারণ হচ্ছে আজকে যারা জেন জি, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি সবাইকে মিন করছি না, এখনো অনেক 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 দেশপ্রেমিক তরুণ তরুণী আছেন, কিন্তু হতাশার মধ্যে হয়তো দিনাতিপাত করছেন। যে দেশে কিনা স্বৈরতন্ত্র, সেই দেশে এখন ডেমোক্রেসি হলো গিয়ে একমাত্র বাঁচার উপায়, সঠিক ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা। বুর্জুয়া সমাজের ডেমোক্রেসি, তারা যেটা সাংবিধানিকভাবে লিখিতভাবে তারা যেটা বলেছে, সেই ডেমোক্রেসি অন্তত ইমপ্লিমেন্ট করা উচিত, এবং সেটা স্টেবল করা উচিত। এবং স্টেবল করা গেলে আস্তে আস্তে সমাজটা, এটা একটা ঘষা মাজা করতে 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 একটা সময়, জাস্ট একটা উদাহরণ দিই, আমি চায়নাতে দেখেছি রাত্র 3টা 3:30 সম্পূর্ণ রাস্তা ফাঁকা, কিন্তু একটা গাড়ি, একটা ফেরারি গাড়ি
এসে ঠিক থেমে গেল। এটা কি বাংলাদেশে কল্পনা করা যায়? আমি দেখেছি এটা 2013-14 সালে, 10 বছর 11 বছর আগে। ঠিক বাংলাদেশে কল্পনা করা যায়? কেন এরকম? হ্যাঁ, আপনারা বলতে পারেন সেখানে সার্ভেলেন্স ক্যামেরা আছে প্রচুর। না না, এর বাইরেও একটা কথা আছে। কালচারালি তারা আস্তে 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 যে রেসপন্সিবিলিটি, দেশের আইন কানুন মেনে চলার ব্যাপারে তারা আস্তে আস্তে তাদের একটা কি বলবো, একটা ইভলিউশন হয়েছে। এবং এখন যেই জেনারেশনটি এসছে, তারা নিজেদের আইন, নিজেদের রেসপন্সিবিলিটিতে, নিজেদের বিবেকের তাড়নায় তারা পালন করে যায়, পালন করে। আর আমার দেশে এটা আজকের এই যে কনসিকুয়েন্সটা আমরা এখন ভোগ করছি, এটা কিন্তু শুরু হয়েছে সেই আমি যেটা মনে করি, আমার একান্তই ব্যক্তিগত, সেটা আমি মনে করি যে সেটা 60-এর দশক থেকে, 60-এর দশকের শেষ থেকে সামাজিক রাজনৈতিক অবক্ষয়, সেটা সেইখান থেকে শুরু হয়েছে। এবং আস্তে আস্তে এদেশের শিক্ষার যেই পদ্ধতি, তারপরে বুর্জুয়া যে কালচার, তারপরে মানুষের যেই ফেক, যেই এলিটনেসের দিকে মানুষের যে দৃষ্টিভঙ্গি, এটা আস্তে 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 আস্তে, কারণ হচ্ছে আমরা 71-এ স্বাধীন হয়েছি। 71-এ স্বাধীন হয়েছি, এতে কিন্তু শুধুমাত্র শেখ সাহেবের যে অবদান ছিল অবশ্যই না। আমি যদি 100 ভাগ করি, তাহলে শেখ সাহেবের অবদান ছিল 30%। তবে এটা এক সময় উনি চেয়েছেন, যখন উনি দেখলেন যে উনি আসলে যেটা চাচ্ছিলেন পশ্চিম পাকিস্তানের কাছে সেটা হবে না, তখন উনি ওনার সুর পাল্টে ফেলেছেন। আর ক্ষেত্রটা তৈরি করেছে কিন্তু বামপন্থীরা। হ্যাঁ, 52 ভাষা আন্দোলন, সেটা প্রথম ধাপ আমি মনে করি। 47-এর যে পূর্ব পাকিস্তান, যে বিভাজন, ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেখান থেকে কিছুটা ইন্সপায়ার্ড এবং সেখান থেকে বিদ্রোহী একটা মনোভাব গড়ে উঠেছে। এবং সেটা জেনারেশন ডিএনএর মাধ্যমে সেটা ট্রান্সমিটেড হয়েছে পরবর্তী জেনারেশন। আপনি দেখেন, আমি কেন 60 থেকে বললাম, কারণ 60, বিশেষ করে 60-র যে পর থেকে ডিমোরালাইজেশন প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে হয়ে গেছে। এবং শেখ সাহেবের আমল থেকে শুরু করে প্রত্যেকটা শাসক গোষ্ঠী তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করে গেছে, যার ফলে আসলে যে যার ফলে এর মধ্যে কালচারাল ডিমোরালাইজেশন, যেটা যেমন মনে করেন যে আসলে দেশপ্রেমের ব্যাপারে কোন রকম সাংস্কৃতিক, আগে দেখতাম, আমার ছোটবেলায় আমি দেখেছি যে কৃষকদের নিয়ে নাটক হতো, দেশপ্রেমের উপরে নাটক হতো, প্যাট্রিয়টিজমকে আরো স্ট্রং করার জন্য সাংস্কৃতিক পদক্ষেপ গ্রহণ করতো প্রত্যেকটা দল, বিশেষ করে বামপন্থী দলগুলো। আর আরেকটা জিনিস কি, আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে মানে আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না, আমার মনে যা আসছে আমি তাই বলছি। এর মধ্যে হয়তো আমার জানার গভীরতার জন্য হয়তো আমার কিছুটা অজ্ঞতা থাকতে পারে। নিজের মনের ভাব প্রকাশ করার অধিকার সবারই আছে। আমার অ্যাজাম্পশনটা, আমার
আহ রাজনীতিকে আমি কিভাবে দেখি। আর তাছাড়া এই দেশের মানে বাংলাদেশের যে অনেক অনেক পরে স্বাধীন হয়েছে এমন দেশ আজকে দ্বিতীয় বিশ্ব এবং প্রথম বিশ্বে নাম লিখিয়েছে। এর কারণ হচ্ছে তারা তাদের দেশপ্রেমিক নেতৃত্ব, একটা দেশপ্রেমিক নেতৃত্ব, সঠিক দেশপ্রেমিক নেতৃত্ব যদি ক্ষমতায় বসে বসে তাহলে গণতন্ত্র অনেকটা পিওর হয়ে যায়। গণতন্ত্র পিওর হওয়া মানে হলো গিয়ে আস্তে আস্তে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষকে সচেতন করা, রাজনীতি সচেতন, শিক্ষার মান বাড়ানো। এবং এটা না, এই শিক্ষা না, এটা বুর্জুয়া শিক্ষা। এখানে এলিট শ্রেণী তৈরি হয়, শ্রেণী বিভক্ত সমাজ তৈরি হয়। হ্যাঁ, এবং এই যে কিন্ডার গার্ডেন বিভিন্ন মানে কোনোটাতে 1.5 লক্ষ টাকা ভর্তি হতেই লাগে, আর কোনোটাতে দেখা গেছে যে আমাদের সরকারি যেই ইয়াগুলো মানে শিক্ষা বাণিজ্যিকরণ হয়ে গেছে লিমিটলেসলি। তো এই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেখান থেকে এসে 52 প্রেক্ষাপট, মাতৃভাষা বাংলা করার দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে দেশাত্মবোধ, দেশপ্রেম আরো সুসংগঠিত হলো একটা শ্রেণীতে। এবং তারপরে ভাষা আন্দোলনে জীবন দিলেন জব্বার, ফরহাদ, তো আসলে এই যে আমি হয়তো আমি এই মুহূর্তে আমি তো বললাম যে আমার প্রিপারেশনটা ওরকম না, আমি একদম যা। হ্যাঁ, এখন দুটো নাম, সালাম বরকত, এই যে মনে পড়লো, সালাম বরকত, ফরহাদ, জব্বার, এরা ওখান থেকে যে মানুষের একটা যে আসলে মানুষের মধ্যে যে দেশাত্মবোধের যে অনুপ্রেরণা মানুষ পেয়েছিল, সেখানে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাও আপনার মধ্যবিত্ত শ্রেণীও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিল। নিম্নবিত্ত তো অবশ্যই, মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালসরা এবং তাদের পরবর্তী জেনারেশনও মোটামুটি ইয়া দেশপ্রেম ছিল। এবং যার ফলশ্রুতিতে আসলে এই যে তোহা সাহেবদের মতো যারা আছেন, সুখেন্দু দস্তিদার, তোহা সাহেব, তারপরে মণি সিংহ, তারপরে আমি অনেক নাম বলতে পারি। আসলে আমি এখানে মূলত আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা যে 60-এর দশকের শেষ ভাগে এসে দেখা গেছে যে আসলে তোহা সাহেব, ফরহাদ সাহেব, মণি সিংহ, তারপরে সুখেন্দু দস্তিদার, সে আসাবউদ্দিন, তারপরে শান্তি সেন, তারপরে দেবেন, মতিন, আলাউদ্দিন, এরা সবাই একসাথে ছিল। পরবর্তীতে দেখা গেছে যে এরা দ্বিধা বিভক্ত হয়ে যায় এবং তোহা সাহেব এবং সুখেন্দু দস্তিদার প্রথমে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি গঠন করে, এরপরে বাংলাদেশের পরে এটা নাম রাখা হয় বাংলাদেশের সাম্যবাদী দল, এমএল। তো দিলীপ বড়ুয়া, দিলীপ বাবু চলে যান 14 দলে। আমি যেহেতু তোহা সাহেবের সাথে আসলে জিয়াউর রহমানের একটি ঘনিষ্ঠতা ছিল, জিয়া রহমান সাহেব তোহা সাহেবের অনেক পরামর্শেই কাজ করতেন। আমি ছোটবেলায় দেখেছি আর কি, তখন আমি ছোট ছিলাম, আমি তখন ক্লাস 5-6 পড়ি, 4-5 পড়ি। তখন জিয়া রহমান সাহেব কিন্তু যেখানেই যাক তোহা সাহেবকে ফোন করতেন যে আমি ওই সেমিনারে যাচ্ছি বা ওই দেশে যাচ্ছি। আমার জানা মতো অনেক বক্তৃতা বা কি বলবেন, এটা তোহা সাহেব ওনাকে বলেছেন। তো যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এখন এসেছি, আমি তোহা সাহেবের একটা স্মৃতি কথা উনি লিখে গেছেন, ওটার পাণ্ডুলিপি আমার কাছে আছে। তো এটা বদরুদ্দিন ওমর সাহেব এবং আমার নেতা কমরেড আব্দুর রউফ, এই দুইজন মিলে এটা বের করেছেন এবং ওনারা ভূমিকা আমার নানা লিখে যেতে পারেননি।
ভূমিকা ওনারা লিখেছেন। তবে প্রায় আমার জানা মতে এটা প্রায় অবিকৃতিও আছে। তোহা সাহেব যতটুকু বলেছেন, যতটুকু স্মৃতি রোমন্থন করে লিখে গেছেন রাজনীতি সম্পর্কে, প্রায় ততটুকুই এই বইতে তুলে ধরা হয়েছে। এখান থেকে কোনো কাটছিট হয়েছে বলে আমার মনে হয় না, জানা নেই। যদি কেউ বলতে পারেন যে এখান থেকে এই জিনিস বাদ গেছে, সেটা অবশ্যই আমি ইনক্লুড করব, এবং আমি আপনাদের অনুপ্রেরণা পেলে ওনার স্মৃতি কথাটা পূর্ণাঙ্গ একটা স্মৃতি কথা এখানে কিন্তু পূর্ণাঙ্গই আছে। তবে একটা জিনিস কি, যে তোমার সাহেবের সাথে রাজনীতি করেছেন, অনেকে অনেক কিছু জানেন, তবে সেটা অবশ্যই প্রমাণ সাপেক্ষে হতে হবে। আমাদের গণশক্তি পত্রিকা ছিল, গণশক্তির কিছু সংখ্যা আমার কাছে আছে, অল্প কিছু। তবে যদি কারো কাছে থেকে থাকে আমাকে দিবেন। তোমার সাহেবের অনেক কিছু আমি রেখেছি, ওনার ছড়ি, ঘড়ি, চশমা, তারপর ওনার কিছু লেখা, অনেক কিছু অনেক কিছু বাকি। যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে তোহার সাহেব না, এদেশ গঠনে যারা যারা ভূমিকা রেখেছে, যতটুকু রেখেছে, সবাইকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হোক, সবাইকে রাষ্ট্রীয়ভাবে অমর করে রাখা হোক। 1 টাকার নোট থেকে 1000 টাকার নোটে এক ছবি, ছি ছি, বিশ্রী ব্যাপার। আমরা কত স্বৈরাচার, কত সংকীর্ণ মনা, মানে এটা আসলে ভাবতেই আমার লজ্জা লাগে, লজ্জা লাগে। আমার বাবা একজন শহীদ বুদ্ধিজীবী, আমার নানা ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিস্ট। আমার মা কিন্তু অধ্যাপক ছিলেন। আমার নানার নামে একটা স্কুল দিয়েছি এবং কলেজও করেছি, পরে আম্মা কলেজ করেছেন আর আমার নানু করেছেন স্কুল। কমরেড তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, সেটার প্রিন্সিপাল ছিলেন আমার মা। আমার মা বিএসসি বিএড, তোহা সাহেবের জ্যেষ্ঠা কন্যা। উনি গত 28শে আগস্ট মৃত্যুবরণ করেছেন। সৃষ্টিকর্তা তাকে শান্তি দান করুন। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই 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 বইটা, এইটার মধ্যে আমি তোহা সাহেবদের আমলের যারা, তাদের মধ্যে আমার নানাকে দেখেছি সারাদিন পড়ালেখা করতে। অস্ট্রেলিয়া কমিউনিস্ট পার্টি, চায়না কমিউনিস্ট পার্টি, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি, তারপরে হচ্ছে কি বলে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, সবাই বই পাঠাতো, প্রচুর বই, প্রচুর প্রচুর, সারাদিন পড়ালেখা করতে। তো আসলে সামগ্রিক ভাবে সমাজটাকে যদি বোঝানো যায়, ভার্স নলেজ এবং একমুখী না, ফোকাল এডুকেশন একটা মানুষকে দেশপ্রেমিক করতে পারে না। যার জন্য আসলে ডক্টরেটরা চোর, ডাকাত। দেখবেন যে অনেক অনেক মানে বর্তমান সমাজে স্বীকৃত একাডেমিকলি হাইস্ট ডিগ্রিধারী ম্যাক্সিমাম ডাকাত। ছোটখাটো চুরি এরা করে না। এরা ধরেন যে 200 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা চুরি করে। তো যার জন্য আসলে একাডেমিক কোয়ালিফিকেশন, আমি পৃথিবীতে যারা বড় কিছু করেছে, বিশেষ করে শ্রমজীবী সমাজের জন্য, সর্বহারা সমাজের জন্য, তারা খুব একটা, হ্যাঁ তারা ম্যারিটোরিয়াস, বাট একাডেমিক কোয়ালিফিকেশন, এটা বুর্জুয়া সমাজ। আজকে একজন ম্যাট্রিক পাস, একজন নেতৃত্ব আসতে পারে যে কিনা দেশের সঠিক উপকার করবে। পৃথিবীতে ভরে ভরে উদাহরণ আছে। যাই হোক, এখন থেকে আমি প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে 1-2 ভিডিও আপলোড করব। যারা কমরেড মোহাম্মদ তোয়াহা, সুখেন্দু দস্তিদার, শান্তি সেন, তারপর আসাবউদ্দিন,
আমি এদের যারা যারা শ্রদ্ধা করেন তারা আমার এই পেজে অনুরোধ রইল, আমি মূর্খ সূর্খ মানুষ, মানে খুবই সীমিত জ্ঞানের অধিকারী, তারপরও নিজের মনের ভাবটা আমি প্রকাশ করব। রাজনীতি সম্বন্ধে আমি কি বুঝি এবং কি হওয়া উচিত, কি হয়েছে, চেষ্টা করব যতটুকু পারা যায় সঠিক রাজনীতি আপনাদের তুলে ধরার জন্য এবং উচিত কথা বলার জন্য। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি কোনো ভুল বলে থাকি তথ্য প্রমাণ সহ একটু যদি কমেন্টের মধ্যে দিয়ে দেন তাহলে আমি বড়ই উপকৃত হব, বড়ই উপকৃত। আমি তো স্বীকার করেই নিচ্ছি জ্ঞান খুব কম আমার, আমি অতটা জ্ঞানী মানুষ না। হ্যাঁ, কিছু কিছু পড়েছি, যে কিছু কিছু বই তো অবশ্যই পড়েছি। যাই হোক, আমার দৃষ্টিভঙ্গি সেটা সঠিক হোক আর সেটা সঠিক না হোক, কারো কারো মতে সঠিক হবে, কারো কারো মতে সঠিক হবে না। কেন হলো না তারা যদি একটু কমেন্টে জানান আমি বড়ই উপকৃত হব। লজিকে আমি অনেক বিশ্বাসী। তো আমি আসলে এটা করছি এই কারণে যে আমি চাই আমাদের পার্টিটাকে আমি সংগঠিত করতে চাই এবং তোয়াহা বশিরের লেগেসি মেনটেন করাটাই হলো আমার একমাত্র উদ্দেশ্য। এবং দেশকে, হ্যাঁ দেশকে, আমি জানি আমার অনেক বাধা আসবে, বাধা তো এসেছে, সেই বাধাকে যারা ট্যাকল করতে পেরেছে, যারা সেই বাধাকে উতরে জনগণের, দেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু পেরেছে এগিয়ে দিয়েছে, আমার কাছে তারাই শ্রেষ্ঠ। আপনি পিএইচডি করেছেন অথচ আপনি ব্যাংক ডাকাতি করছেন, আপনি পার্টির একটা বড় পদে বসে আপনি অর্থাৎ সংবিধান বিরোধী, আমাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র, আমাদের আদর্শ বিরোধী কাজ করছেন, পদক্ষেপ নিচ্ছেন। এটা যাতে না হয় আমি এই প্রত্যাশা সবার কাছে, এবং আমি এখন পর্যন্ত নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। ওয়া সাহেবের নাতি হিসাবে, একজন শহীদ বুদ্ধিজীবী সন্তান হিসাবে, একজন অধ্যাপিকার সন্তান হিসাবে 92 সালে আমি সাম্যবাদী দলে যোগ দিয়েছি। তখন আমাকে প্রচার সম্পাদকের পদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বিভক্ত হওয়ার পরে আমি কেন্দ্রীয় কমিটি, পরে পলিট ব্যুরোর সদস্য হই। বিভক্ত আব্দুর রৌফের নেতৃত্বে যেই অংশটা ছিল সেই অংশটা। আর দিলীপ বড়ুয়া তার মানে সে তার সম্পর্কে কিছু বলার নেই, তিনি আমার বয়োজ্যেষ্ঠ, তবে তার আত্মপ্রতিষ্ঠা কামিতা, সুবিধাবাদী রাজনীতিকে আমি ঘৃণা করি। তো ধন্যবাদ, আজকে এতটুকু। আমি তোয়া সাহেবের ব্যাপারেই কথা বলবো এবং বাংলাদেশের সাম্যবাদী দল এমএল এর রাজনীতি কি হওয়া উচিত, কি তারা করতে পারে, কতটুকু করতে পারে, এই মুহূর্তে করণীয় কি, এই বিষয়ে আমি আমার মতামত তুলে ধরব। যারা আছেন আর সঠিক ইতিহাস জানা দরকার দরকার, বিশেষ করে তরুণরা। তারা তো গত 17 বছর দেখেছে খালি শেখ মুজিব, আর দেখেছে জিয়াউর রহমান, কিন্তু তারা আসলো কোথা থেকে, তারা কিভাবে আসলো, কেন আসলো, জিয়াউর রহমান এদেশের রাজনীতিতে কি করেছেন, তিনি, তার যে অবদান, তার যে সিম্পলিসিটি, অ্যাকচুয়ালি সিম্পলিসিটি, এটা আমাকে ছোটবেলা, আমি ছোট ছিলাম যখন জিয়াকে হত্যা করা হয়, শহীদ জিয়াকে, তখন আমি ক্লাস সিক্সের ছাত্র, চট্টগ্রাম পাবলিক স্কুলে পড়তাম। যাই হোক, সেটা আরেকটা আলোচনা। তো আজ এ পর্যন্তই, চেষ্টা করব আপনাদের সামনে অন্তত সপ্তাহে দুবার আসার জন্য। আশা করি হতাশ করবেন না, আর আমার সাথে আপনি
ডিবেটে আসতে পারেন, অথবা আপনার আলোচনাতে আসতে পারেন। ওয়েলকাম এভরিবডি who really believe that he is a patriot, true patriot. যাই হোক, ভালো থাকবেন কমরেডস। লাল সালাম সবাই।